সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্রিমিনাল বা ফৌজদারি মামলার জামিনের ক্ষেত্রে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন নামক অভিব্যক্তিটি বহুল চর্চিত একটি বিষয়। কিন্তু আইন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত এই অভিব্যক্তিটি সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অধিকাংশেরই। এই বিষয়টি উপলব্ধি করে আমরা নির্মাণ করেছি অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন বিষয়ক এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর এই বিষয়ে সংশ্লিষ্ট সকলেই পেয়ে যাবেন একটি স্বচ্ছ ধারণা। আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। জামিনযোগ্যতা এবং অজামিনযোগ্যতার মাপকাঠিতে ফৌজদারি অপরাধকে ভাগ করা হয়েছে দুইটি পৃথক শ্রেণীতে, যথা বেইলেবল অফেন্স অ্যান্ড নন বেইলেবল অফেন্স, তথা জামিনযোগ্য অপরাধ এবং অজামিনযোগ্য অপরাধ। 1898 সালের মূল কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা সিআরপিসিতে মোট ধারা ছিল 565টি, যেখানে 496 থেকে 502 ধারায় সন্নিবেশিত করা হয়েছে জামিন সংক্রান্ত বিধানাবলী। তন্মধ্যে 496 ধারায় বেইলেবল অফেন্স বা জামিনযোগ্য অপরাধের জামিন এবং 497 ধারায় নন বেইলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধের জামিন সংক্রান্ত বিধান সন্নিবেশিত করা হয়েছে। জামিনের বিষয়ে এই দুটি বিধান হচ্ছে সার্বজনীন বিধান, অর্থাৎ পুলিশ থেকে ম্যাজিস্ট্রেট সহ সকল আদালতকেই অনুসরণ করতে হয় এই বিধান দুটি। এছাড়া 498 ধারায় পাওয়ার টু ডিরেক্ট অ্যাডমিশন টু বেইল অর রিডাকশন অফ বেইল তথা জামিন মঞ্জুরের অথবা অর্থের পরিমাণ হ্রাস করার নির্দেশ দানের ক্ষমতা শিরোনামে বিধৃত করা হয়েছে আরেকটি বিধান, যেখানে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতকে দেওয়া হয়েছে জামিন মঞ্জুরের একটি কনকারেন্ট জুরিসডিকশন বা সমবর্তী এখতিয়ার। কারো বিরুদ্ধে কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ সংগঠনের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হওয়ার পর আসামি জামিন লাভ করতে পারেন কয়েকটি ভিন্ন ভিন্ন উপায়ে। যেমন, আসামি পুলিশ বা ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনালের নিকট আত্মসমর্পণ করত জামিন চাইতে পারেন। যদিও সুস্পষ্ট আইন থাকলেও আমাদের দেশে পুলিশ জামিন মঞ্জুরের ক্ষমতাটির চর্চা করে না কোনো ক্ষেত্রেই। সঙ্গত কারণে আসামিকে আত্মসমর্পণ করতে হয় ক্ষেত্রভেদে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনালের নিকট, অথবা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর আসামিকে উপস্থাপন করা হয় ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনালের নিকট। তখন ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনালের 496 ও 497 ধারার বিধান অনুসরণপূর্বক নিষ্পত্তি করে থাকে আসামির জামিনের আবেদন। যাই হোক, আসামি যদি ম্যাজিস্ট্রেটের নিকট হতে জামিন লাভে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আসামি জামিন প্রার্থী হতে পারেন দায়রা জজের নিকট। তখন দায়রা জজ 498 ধারার অধীন তাকে প্রদত্ত কনকারেন্ট বা সমবর্তী এখতিয়ারটি প্রয়োগ করত 496 ও 497 ধারার বিধান অনুসরণপূর্বক নিষ্পত্তি করে থাকেন আসামির জামিন আবেদন। দায়রা জজের নিকট থেকেও যদি আসামি জামিন লাভে ব্যর্থ হয় অথবা আসামি যদি ট্রাইব্যুনাল থেকে জামিন লাভে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আসামিকে অনিবার্যভাবে জামিন প্রার্থী হতে হয় হাইকোর্ট বিভাগের নিকট। দায়রা জজের মতো হাইকোর্ট বিভাগকেও 498 ধারার অধীন উক্ত বিভাগকে প্রদত্ত কনকারেন্ট বা সমবর্তী এখতিয়ারটি প্রয়োগ করত 496 ও 497 ধারার বিধান অনুসরণপূর্বক নিষ্পত্তি করতে হয় আসামির জামিন আবেদন। এরপরও জামিন লাভে ব্যর্থ আসামি জামিন চাইতে পারেন সর্বোচ্চ আদালত তথা আপিল বিভাগেও। আইনের কোথাও এভাবে শ্রেণীবিন্যাস না করা হলেও জামিন লাভের এই প্রক্রিয়াটিকে প্রচলিতভাবে বলা হয় রেগুলার বেইল বা নিয়মিত জামিন। তবে এই রেগুলার বেইল বা নিয়মিত জামিন লাভের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ পর্যন্ত যেতে হলে তার জন্য পূর্ব শর্ত হিসেবে আসামিকে অধস্তন আদালতে জামিনের সমস্ত প্রক্রিয়া এক্সহস্ট বা নিঃশেষ করতে হয়। অর্থাৎ কারাবন্দী আসামির ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে সরাসরি জামিন আবেদন করার কোনো সুযোগ নেই, বরং এরূপ আসামিকে অগ্রসর হতে হয় ধাপে ধাপে। অপরদিকে কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ার পর আসামি পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার পূর্বে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট কিংবা
ট্রাইব্যুনালে হাজির না হয়ে সরাসরি হাইকোর্ট বিভাগে হাজির হয়ে জামিনের আবেদন করত জামিন লাভের প্রক্রিয়াটিকে বলা হয় অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন। এই প্রকারের জামিনকে প্রি অ্যারেস্ট বেইল বা গ্রেফতার পূর্ব জামিন বলেও অভিহিত করা হয়। উল্লেখ্য যে 1898 সালে কার্যকর হওয়া ক্রিমিনাল প্রসিডিউর কোড বা সিআরপিসিতে 1978 সালের আগ পর্যন্ত অ্যান্টিসিপেটরি বেইল বা প্রি অ্যারেস্ট বেইল বা আগাম জামিন সংক্রান্ত কোনো বিধান সন্নিবেশিত ছিল না। তবে কোডটি কার্যকর হওয়ার প্রায় 80 বছর পর 1978 সালে ল রিফর্ম অর্ডিন্যান্স 1978 এর মাধ্যমে কোডটিতে ডিরেকশন ফর গ্রান্ট অফ বেইল টু পারসন অ্যাপ্রিহেন্ডিং অ্যারেস্ট শিরোনামে 497 ধারা নামে নতুন একটি ধারা সংযোজন করত হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত এবং সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর করার ক্ষমতা প্রদান করা হয়। কিন্তু তার 3.5 বছরের মাথায় 1982 সালে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 1982 এর মাধ্যমে অমিট করে দেওয়া হয় আগাম জামিন বিষয়ক 497 ধারাটিকে। এভাবে 1982 সালে 497 ধারাটি বাদ দেওয়ার পর আইন প্রণেতাগণ যেহেতু আর সিআরপিসিতে এমন কোনো বিধান পুনঃসংযোজন করেননি, সেহেতু বর্তমানে বলবৎ সিআরপিসি কিংবা অন্য কোনো আইনে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুরের কোনো বিধান বিদ্যমান নেই। সঙ্গত কারণেই এই প্রশ্নটি আসবে যে আগাম জামিন মঞ্জুরের কোনো বিধান বিদ্যমান না থাকা সত্ত্বেও এমনকি এই বিষয়ক 497 ধারাটি সিআরপিসি থেকে বাদ দেওয়ার পরও কোন বিধান বলে মঞ্জুর করা হয় অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন? প্রশ্নটির সোজাসাপটা উত্তর হচ্ছে, ইন্ডিয়া ও পাকিস্তানের সুপ্রিম কোর্ট সহ আমাদের সুপ্রিম কোর্ট কর্তৃক বিভিন্ন মামলায় প্রদত্ত সিদ্ধান্তের আলোকেই বিকশিত হয়েছে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন বিষয়ক এই প্রথা বা রীতিটি। সুপ্রিম কোর্টসমূহ বিভিন্ন মামলায় এমন সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন যে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস বা ব্যতিক্রমী ক্ষেত্রে সিআরপিসির 498 ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করত অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে। প্রকৃতপক্ষে 497 ধারাটি সংযোজনের আগেও কিংবা বাদ দেওয়ার পরও সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত সিআরপিসির 498 ধারার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা থেকেই মূলত বিকশিত হয়েছে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন বিষয়ক ব্যতিক্রমী বিধানটির। সঙ্গত কারণে আমরা এখন দেখব ঠিক কি বলা হয়েছে সিআরপিসি 498 ধারার প্রাসঙ্গিক অংশে। ধারাটির শিরোনাম হচ্ছে পাওয়ার টু ডিরেক্ট অ্যাডমিশন টু বেইল অর রিডাকশন অফ বেইল, তথা জামিন মঞ্জুরের অথবা অর্থের পরিমাণ হ্রাস করার নির্দেশ দানের ক্ষমতা। এরপর ধারাটির প্রাসঙ্গিক অংশে বলা হয়েছে, The High Court Division or Court of Session may, in any case, whether there be an appeal on conviction or not, direct that any person be admitted to bail or that the bail required by a police officer or magistrate be reduced. অর্থাৎ হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো মামলায় যেখানে দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল থাকুক বা না থাকুক, যে কোনো ব্যক্তির জামিন মঞ্জুর করার অথবা কোনো পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবিকৃত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারে। ধারাটির এই অংশটি খেয়াল করে দেখুন, এখানে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন অভিব্যক্তিটির উল্লেখ নেই, বরং বলা হয়েছে The High Court Division or Court of Session may direct that any person be admitted to bail. অর্থাৎ হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো ব্যক্তির জামিন মঞ্জুর করার নির্দেশ দিতে পারে। আমরা প্রথমেই উল্লেখ করেছি যে এই ধারাটির মাধ্যমে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতকে জামিন মঞ্জুরের কনকারেন্ট জুরিসডিকশন বা সমবর্তী এখতিয়ার প্রদান করা হয়েছে, যেটি হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত কারাবন্দী আসামির জামিন মঞ্জুরের ক্ষেত্রে তথা রেগুলার বেইল বা নিয়মিত জামিনের ক্ষেত্রে প্রয়োগ করে থাকে প্রতিনিয়তই। সঙ্গত কারণেই এখানে এই প্রশ্নটি আসবে যে তাহলে সিআরপিসির 498 ধারার কোন ব্যাখ্যার মাধ্যমে মঞ্জুর করা হয় অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন?
আমরা আগে উল্লেখ করেছি যে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন বিষয়ক 497A ধারাটি 1978 সালে সিআরপিসিতে সংযোজিত করার বহু পূর্ব থেকেই ইন্ডিয়া ও পাকিস্তান হাইকোর্টের পাশাপাশি বাংলাদেশ হাইকোর্ট এবং 1982 সালে ধারাটি বাদ দেওয়ার পরও বাংলাদেশের হাইকোর্ট বিভাগ 498 ধারাটির ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যার মাধ্যমে উক্ত কোর্ট বা বিভাগের সামনে সরাসরি হাজির হওয়া আসামিদের অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর করতেন বা করছেন এখনো, এবং সুপ্রিম কোর্ট এরূপ জামিন মঞ্জুরকে আইনানুগ বলে স্বীকৃতিও প্রদান করছেন। সুতরাং এবার তাহলে আমরা জেনে নিব কি সেই ব্যাখ্যা। 498 ধারার ব্যাখ্যা বা প্রয়োগ বিষয়ক আলোচিত মামলাগুলো হল ক্রাউন ভার্সেস খুশি মোহাম্মদ, সাদিক আলী ভার্সেস এস্টেট এবং এমডি আয়ুব ভার্সেস এমডি ইয়াকুব। উক্ত মামলাসমূহে 498 ধারার যে বিস্তৃত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, পরবর্তীকালে উক্ত ব্যাখ্যাসমূহকেই আমাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় প্রেসিডেন্ট বা নজির হিসেবে গ্রহণ করেছেন। ক্রাউন ভার্সেস খুশি মোহাম্মদ মামলায় আসামি হাইকোর্ট বিভাগে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন লাভে ব্যর্থ হয়ে দ্বারস্থ হন তৎকালীন ফেডারেল কোর্টের নিকট। ফেডারেল কোর্টের নিকট বিচার্য বিষয় হয়ে দাঁড়ায় whether the High Court can grant any relief and, if so, to a person seeking an order of bail in anticipation of his arrest for a offence, অর্থাৎ কোনো অপরাধের জন্য গ্রেফতার আশঙ্কাগ্রস্ত জামিন প্রার্থী কোনো ব্যক্তিকে হাইকোর্ট বিভাগ কোনো প্রতিকার প্রদান করতে পারে কিনা। এই বিচার্য বিষয়ে ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস আব্দুল রশিদ সিআরপিসির 496, 497 ও 498 ধারা 3টি সতর্কতার সঙ্গে পর্যালোচনাপূর্বক এরূপ পর্যবেক্ষণ প্রদান করেন যে, ইন দি কেস অফ আ পারসন হু ইজ নট আন্ডার অ্যারেস্ট but for whose arrest warrants have been issued, bail can be granted under Section 498 if he appears in court and surrender himself. অর্থাৎ যার জন্য গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে সেই ব্যক্তি যদি গ্রেফতার না হয়ে আদালতের নিকট হাজির হয় এবং নিজেকে সমর্পিত করে, তাকে 498 ধারার অধীন জামিন প্রদান করা যাবে। খুব সম্ভবত এই মামলায় প্রদত্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে 1952 সালে প্রথমবারের মতো আমাদের জুরিসডিকশনে 498 ধারার বিধানটির ব্যাখ্যা প্রদান ও প্রয়োগ করত প্রি অ্যারেস্ট বেইল বা গ্রেফতার পূর্ব জামিন তথা অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিনের উদ্ভব ঘটে। তবে এই বিষয়ে প্রণিধানযোগ্য পর্যবেক্ষণটি প্রদান করা হয়েছে এমডি আয়ুব ভার্সেস এমডি ইয়াকুব মামলায়। মামলাটিতে জাস্টিস হামুদুর রহমান সিআরপিসির 498 ধারার এরূপ ব্যাখ্যা প্রদান করেছেন যে, টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য কনটেক্সট ইন হুইচ সেকশন 498 appears and the wide words deliberately used in it in respect of the power of granting bail, it seems to me that it is in the nature of a residuary and supplementary provision giving to superior criminal courts, namely the High Court and the Court of Session, a wide power to grant bail in appropriate cases to persons to whom bail cannot be granted under Section 496 and 497. অর্থাৎ 498 ধারাটি যেভাবে উপস্থাপিত হয়েছে সেটি এবং জামিন মঞ্জুর করার ক্ষমতা সম্পর্কে ধারাটিতে ভেবেচিন্তে ব্যবহার করা বিস্তৃত শব্দাবলী বিবেচনাপূর্বক আমার কাছে মনে হয়েছে যে 496 ও 497 ধারার অধীন যাদেরকে জামিন দেয়া যায় না, উপযুক্ত ক্ষেত্রে তাদেরকে জামিন দেওয়ার উদ্দেশ্য এই বিস্তৃত বিধানটি উচ্চতর ফৌজদারি আদালত যথা হাইকোর্ট ও দায়রা আদালতকে প্রদত্ত একটি অবশিষ্ট ও সম্পূরক প্রকৃতির বিধান। খেয়াল করে দেখুন, সেই 1952 সাল থেকে 498 ধারার অধীন হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতকে প্রদত্ত জামিন মঞ্জুরের কনকারেন্ট বা সমবর্তী এখতিয়ারটির ব্যাপ্তিকে প্রশস্ত করত টেনে নেওয়া হয়েছে
প্রি অ্যারেস্ট বেইল বা গ্রেফতার পূর্ব জামিন পর্যন্ত, যেটিকেই আখ্যায়িত করা হচ্ছে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন হিসেবে। সুতরাং এবার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে 498 ধারায় অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন অভিব্যক্তিটির উল্লেখ না থাকলেও ইতিপূর্বে নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তসমূহের আলোকে পূর্বেই প্রতিষ্ঠিত হয়ে গেছে এই বিধানটি, যেটি 1982 সালে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন বিষয়ক 497A ধারাটি সিআরপিসি থেকে বাদ দেওয়ার পরও নতুন করে আবার প্রযুক্ত হতে থাকে আমাদের হাইকোর্ট বিভাগ কর্তৃক, যার স্বীকৃতিও প্রদান করেছে আমাদের আপিল বিভাগ। সুতরাং এবার আমরা দেখব 1982 সালে সিআরপিসি থেকে 497A ধারাটি বাদ দেওয়ার পর 1984 সালে মাননীয় আপিল বিভাগ প্রথম যে মামলাটিতে সিআরপিসির 498 ধারায় প্রদত্ত প্রসারিত ক্ষমতাটি প্রয়োগ করত একজন আসামিকে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন প্রদান করেছিল, সেই মামলাটির নাম হচ্ছে গোলাম সরওয়ার কামাল ভার্সেস স্টেট। উক্ত মামলায় হাইকোর্ট বিভাগের বরিশাল বেঞ্চ আসামির অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিনের আবেদন না মঞ্জুর করেন। এরপর আসামি আপিল বিভাগে প্রতিকার প্রার্থী হলে আপিল বিভাগ স্পেশাল সার্কামস্টেন্সেস বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় আসামির অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর করেছিল। মামলাটিতে স্পেশাল সার্কামস্টেন্স বা বিশেষ পরিস্থিতি হিসেবে যে বিষয়টিকে বিবেচনা করা হয়েছিল সেটি হচ্ছে এমন: আসামি ছিলেন পটুয়াখালী জেলার বামনা উপজেলাধীন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। মাননীয় আপিল বিভাগ মত পোষণ করেন যে আসামিকে যদি গ্রেফতার করা হয় তাহলে তিনি উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, কিংবা উক্ত নির্বাচনে তার জয়লাভের সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে। তবে আপিল বিভাগ উক্ত মামলায় আসামিকে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন প্রদান করলেও তা অনির্দিষ্টকালের জন্য মঞ্জুর করেননি, বরং নির্বাচন পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত মঞ্জুর করা হয়েছিল আসামির আগাম জামিনের আবেদনটি। যাই হোক, আপিল বিভাগ উক্ত মামলায় একটি স্পেশাল সার্কামস্টেন্সেস বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় আসামিকে আগাম জামিন প্রদান করলেও আর কোন কোন ক্ষেত্র বা বিষয়গুলোকে স্পেশাল সার্কামস্টেন্সেস তথা বিশেষ পরিস্থিতি হিসেবে গণ্য করা হবে সেই সম্পর্কে বিশদ কোনো নির্দেশনা প্রদান করেননি। এরপর বেশ কয়েক বছর যাবৎ হাইকোর্ট বিভাগ কর্তৃক আগাম জামিনের এমন চর্চা চলমান থাকলেও 1999 সালের পূর্ব পর্যন্ত এই বিষয়ে পাওয়া যায়নি হাইকোর্ট বিভাগ কিংবা আপিল বিভাগের কোনরূপ সুস্পষ্ট নির্দেশনা। তবে 1999 সালে প্রথমবারের মতো এই বিষয়ক সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায় প্রধান বিচারপতি জনাব এটিএম আফজালের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ কর্তৃক নিষ্পত্তিকৃত অপর একটি মামলায়, যে মামলাটিকে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন বিষয়ক আইনশাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে আখ্যায়িত করা হয়। মামলাটির নাম হচ্ছে স্টেট ভার্সেস আব্দুল ওয়াহাব শাহ চৌধুরী। মামলাটিতে 1999 সালের 25শে মে প্রদত্ত সিদ্ধান্তে আপিল বিভাগ স্পষ্টভাবে 3টি এক্সেপশনাল সার্কামস্টেন্সেস এর উল্লেখ করত, ওগুলো হাইকোর্ট বিভাগকে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুরের বেলায় বিবেচনায় রাখার নির্দেশনা প্রদান করেন। আর এই এক্সেপশনাল সার্কামস্টেন্সেস এর যথার্থতা কিভাবে বিবেচনা করতে হবে সেই প্রসঙ্গে আপিল বিভাগ আরও যোগ করেছেন যে প্রতিটি মামলায় উত্থাপিত এরূপ স্পেশাল অ্যান্ড এক্সেপশনাল সার্কামস্টেন্সেস বিবেচনার বিষয়টি সংশ্লিষ্ট বিচারকের ডিসক্রিশন বা বিচক্ষণতার উপর নির্ভর করবে। উক্ত রায়ে আপিল বিভাগ যে 3টি বিষয়কে স্পেশাল সার্কামস্টেন্সেস হিসাবে সাব্যস্ত করেছেন সেগুলো হলো: প্রথমত, যেখানে কোনো ব্যক্তি রাজনৈতিক নিগ্রহ কিংবা অন্যভাবে দায়েরকৃত কোনো ম্যালিশিয়াস প্রসিকিউশন বা বিদ্বেষপ্রসূত মামলার দ্বারা অপ্রয়োজনীয় হয়রানি বা নিপীড়নের শিকার হন। দ্বিতীয়ত, যেখানে কোনো ব্যক্তি গুরুতর অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে জামিন প্রার্থনার জন্য দীর্ঘ পথ ভ্রমণে শারীরিকভাবে অক্ষম হন। এবং তৃতীয়ত, যেখানে আসামি জনসাধারণের উত্তেজিত মনোভাবের কারণে
অধস্তন আদালতে হাজির হওয়া তার জন্য অনুকূল নয় মর্মে বিবেচনায় উক্ত আদালতে হাজির হতে নিরাপদ বোধ না করেন। মাননীয় আপিল বিভাগ অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের এই তিনটি ক্ষেত্র নিরূপণপূর্বক রায়ের শেষ ভাগে সরকারকে উদ্দেশ্য করত এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন যে ইন্ডিয়ান সরকার যেমন ইন্ডিয়ান কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1973 এ আগাম জামিন বিষয়ক 438 ধারা সংযোজন করেছে, ঠিক তেমনি বাংলাদেশে বিদ্যমান কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এও আগাম জামিন বিষয়ক এমন একটি বিধান সংযোজিত করার উদ্দেশ্যে সরকার বিষয়টিকে ল কমিশনের নিকট প্রেরণ করবে, যাতে এই বিষয়ক একটি বিধিবদ্ধ বিধান কোডটিতে সন্নিবেশিত করা যায়। যদিও মাননীয় আপিল বিভাগের এমন প্রত্যাশা অদ্যাবধি দেখেনি আলোর মুখ। যাই হোক, মামলাটিতে আপিল বিভাগ অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিনের যে তিনটি ক্ষেত্র নিরূপণ করেছেন তার মধ্যে অন্যতম ছিল রাজনৈতিক নিপীড়ন বা হয়রানির বিষয়টি। তবে পরবর্তীকালে আপিল বিভাগের অপর একটি বেঞ্চ দুর্নীতি দমন কমিশন ভার্সেস ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অ্যান্ড অ্যানাদার মামলায় আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে পলিটিক্যাল রাইভালরি বা রাজনৈতিক দ্বন্দ্বকে ভ্যালিড গ্রাউন্ড বা বৈধ কারণ হিসেবে গণ্য করেননি, যার ফলশ্রুতিতে এই মামলায় প্রদত্ত রায়ের মধ্য দিয়ে মূলত স্টেট ভার্সেস আব্দুল ওহাব শাহ চৌধুরী মামলায় নিরূপিত রাজনৈতিক নিপীড়ন বা হয়রানির বিষয়টি ওভাররুলড বা বাতিল হয়ে যায়। এমনভাবে আরও কতেক আলোচিত মামলায় যখন এমন পরস্পর বিপরীতমুখী সিদ্ধান্ত প্রদান করা হতে থাকে, তখন মাননীয় আপিল বিভাগ বিষয়টির রাশ টানার চেষ্টা করেন স্টেট ভার্সেস প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান অ্যান্ড 16 আদার্স মামলায়। মামলাটিতে প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ এই বিষয়ক পূর্ববর্তী সকল মামলা বিবেচনাপূর্বক এই সিদ্ধান্ত প্রদান করেছেন যে no inflexible guidelines or straitjacket formula can be provided for grant or refusal of anticipatory bail, অর্থাৎ আগাম জামিন মঞ্জুর কিংবা প্রত্যাখ্যানের বিষয়ে কোনো অনমনীয় নির্দেশিকা বা মজবুত সূত্র প্রদান করা যাবে না। এরপর মাননীয় আপিল বিভাগ বলছেন, no attempt should be made to provide right and inflexible guidelines in this respect because all circumstances and situations of future cannot be clearly visualized for the grant or refusal of anticipatory bail, অর্থাৎ এই ক্ষেত্রে সঠিক এবং অনমনীয় নির্দেশিকা প্রদানের চেষ্টা করা উচিত নয়, কেননা আগাম জামিন মঞ্জুর বা প্রত্যাখ্যানের জন্য ভবিষ্যতের সকল পরিস্থিতি ও অবস্থা স্পষ্টভাবে ভিজুয়ালাইজ বা কল্পনা করা যায় না। যাই হোক, এমন স্বগতোক্তির পরও মাননীয় আপিল বিভাগ মামলাটিতে আগাম জামিন মঞ্জুরের বিষয়ে মোট 16টি নীতি উদ্ধৃত করেছেন, যেটিকে সংক্ষেপে বলা হয় 16 পয়েন্ট গাইডলাইন্স, আর এটি হচ্ছে এই রায়টির স্পেশালিটি বা বিশেষত্ব। আপনাদের সুবিধার্থে আমরা আগাম জামিন মঞ্জুর বিষয়ক এই 16টি নির্দেশিকা তুলে ধরছি এখানে। 1. আসামির বিরুদ্ধে দায়েরকৃত এফআইআর থরলি অ্যান্ড কেয়ারফুলি তথা পুঙ্খানুপুঙ্খভাবে ও সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে। 2. অভিযোগের গুরুত্ব এবং আসামির সঠিক ভূমিকা যথাযথভাবে অনুধাবন করতে হবে। 3. আগাম জামিন মঞ্জুর করা হলে আসামির পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা দেখতে হবে। 4. আসামির চরিত্র, আচরণ, আর্থিক সঙ্গতি, পদমর্যাদা এবং অবস্থান বিবেচনা করতে হবে। 5. অভিযোগটি কেবলমাত্র আবেদনকারীকে গ্রেফতারের মাধ্যমে তাকে ক্ষতি বা অপদস্থ করার উদ্দেশ্যে করা হয়েছে কিনা সেটিও দেখতে হবে, কেননা এটা স্মরণে রাখতে হবে যে গ্রেফতারের সাথে আসামির শোচনীয় মানসিক যন্ত্রণা, অপমান ও সম্মানহানির বিষয় জড়িত। গ্রেফতার কেবল আসামির জন্যই নয়, বরং এটি তার পুরো পরিবার এবং একই সাথে পুরো সমাজের জন্য নানামুখী পরিণতি ডেকে আনে। 6. 2টি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, যথা অবাধ, সুষ্ঠু ও সম্পূর্ণ তদন্তকে যেমন বাধাগ্রস্ত করা উচিত হবে না, তেমনি আসামিকে হয়রানি
অপমান ও অন্যায্যভাবে আটক রাখার বিষয়টিকে প্রতিরোধ করা সমীচীন হবে। ৭. আগাম জামিন যেহেতু একটি এক্সট্রাঅর্ডিনারি প্রিভিলেজ তথা অসাধারণ বিশেষাধিকার, সেহেতু এরূপ জামিন কেবলমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রেই মঞ্জুর করা উচিত। উচ্চ আদালতের উপর অর্পিত এই এক্সট্রাঅর্ডিনারি জুডিশিয়াল ডিসক্রিশন তথা অসাধারণ বিচারিক বিচক্ষণতাটি যথাযথভাবে প্রয়োগ করত সিদ্ধান্ত নিতে হবে যে আগাম জামিন মঞ্জুর করার জন্য এটি উপযুক্ত মামলা কিনা এবং সেটি কোনোভাবেই উইম, ক্যাপ্রাইস অর ফ্যান্সি তথা ঝোঁক, খামখেয়াল বা অসার কল্পনার ভিত্তিতে করা যাবে না। ৮. একটি শর্ত আরোপ করতে হবে যে ঘটনার প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে আবেদনকারী সাক্ষীদেরকে প্রলুব্ধ বা হুমকি প্রদান করবে না। ৯. সাক্ষীরা যাতে তদন্তকারী সংস্থাকে প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে না পারে তদুদ্দেশ্যে সাক্ষীদেরকে প্রভাবিত, প্ররোচিত বা জোর খাটানোর মতো এমন একটি অবস্থানে আসামি রয়েছে এরূপ আশঙ্কা কল্পনার ভিত্তিতে করা যাবে না এবং আগাম জামিন মঞ্জুরের পূর্বে আদালতকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ১০. গুরুতর অপরাধ যথা খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ ইত্যাদির ক্ষেত্রে যেখানে অপরাধে আক্রান্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে আস্থা জাগানোর জন্য আসামিকে গ্রেফতার করা এবং তার গতিবিধি নিয়ন্ত্রণ করা আবশ্যক হয়, সেক্ষেত্রে কখনোই আসামির আগাম জামিন মঞ্জুর করা উচিত হবে না। এরূপ ডিসক্রিশন বা বিচক্ষণতা ঘটনা ও পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করত সতর্কতা এবং সব দিক বিবেচনার ভিত্তিতে প্রয়োগ করা উচিত, যা প্রয়োগটিকে সঠিক মর্মে প্রতিপাদিত করবে। ১১. আগাম জামিন মঞ্জুর করার বিষয়ে আইনসভার এই অভিপ্রায়টি স্মরণ রাখতে হবে যে আইন প্রণেতাগণ সিআরপিসি থেকে ৪৯৭ ধারার বিধানটি বাদ দিয়েছেন। ১২. কোনো আসামিকে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন প্রদান করা হলে তা যদি সংঘটিত অপরাধের পুঙ্খানুপুঙ্খ ও মসৃণ তদন্ত পরিচালনাকে বাধাগ্রস্ত করতে পারে মর্মে প্রতিপন্ন হয়, সেক্ষেত্রে এরূপ এক্সট্রাঅর্ডিনারি জুডিশিয়াল ডিসক্রিশন তথা অসাধারণ বিচারিক বিচক্ষণতার প্রয়োগটি ঠিক হবে না। ১৩. আদালতকে এই বিষয়ে অবশ্যই অতিমাত্রায় সতর্ক থাকতে হবে যে এই প্রকারের জামিন কিছুটা হলেও অপরাধের তদন্তকে হস্তক্ষেপ করে। ১৪. আসামিকে আগাম জামিন প্রদানের সময় আদালত কর্তৃক আবেদনকারী আসামিকে এই মর্মে নির্দেশ দিতে হবে যে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আবেদনকারীকে সঠিক তদন্ত অনুষ্ঠানের প্রতিটি ধাপে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে। ১৫. আদালত কর্তৃক মঞ্জুরকৃত আগাম জামিন সাধারণত ৮ সপ্তাহের অধিক অব্যাহত রাখা উচিত হবে না এবং চার্জশিট দাখিলের পর তা অব্যাহত রাখা যাবে না এবং মামলাটি অবশ্যই অজামিনযোগ্য অপরাধ বিষয়ক হতে হবে। এবং ১৬. রাষ্ট্রপক্ষ অথবা অভিযোগকারী যদি জামিন বাতিলের আবেদন করেন সেক্ষেত্রে আগাম জামিন মঞ্জুরকারী আদালত উক্ত জামিন বাতিল করার ক্ষেত্রে স্বাধীন থাকবে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে স্টেট ভার্সেস প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান অ্যান্ড 16 আদার্স মামলায় মাননীয় আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর বিষয়ক 16 দফা নির্দেশনা। এই বিষয়ে যেহেতু এই রায়টি হচ্ছে আপিল বিভাগের সর্বশেষ রায়, সেহেতু বর্তমানে উক্ত রায়ে প্রদত্ত এই 16 দফা নির্দেশনাই হচ্ছে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর বিষয়ক অনুসরণীয় নীতি। আর এই নীতিগুলো শ্রবণের মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে কখন এবং কোন পরিস্থিতিতে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর করা যায় আর কখন তা মঞ্জুর করা যায় না, সেই গুরুত্বপূর্ণ আইনি জিজ্ঞাসা সম্পর্কে। তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে সিআরপিসির ৪৯৮ ধারায় যেহেতু হাইকোর্ট বিভাগের পাশাপাশি দায়রা আদালতকেও একই প্রকারের ক্ষমতা প্রদান করা হয়েছে এবং যেহেতু হাইকোর্ট বিভাগ এই ধারার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যার মাধ্যমে আসামির অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর করে থাকে, সেখানে দায়রা আদালত কেন একইভাবে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুরের ক্ষমতাটি প্রয়োগ করে না? প্রকৃতপক্ষে দর্শক, দায়রা আদালতের এমন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই, তবে দায়রা আদালত কর্তৃক এমন ক্ষমতা প্রয়োগের নজির নেই আমাদের কাছে। সঙ্গত কারণে এমন জামিন প্রার্থী কেউ কিংবা কোনো অ্যাডভোকেটেও এমন আবেদন দাখিল করেন না দায়রা আদালতে। তবে ভবিষ্যতে হয়তো দায়রা জজ আদালত কর্তৃক এমন ক্ষমতা প্রয়োগের চর্চা শুরু হতে পারে বাস্তবতার নিরিখেই।
সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি এপিসোডটির একেবারে শেষের দিকে। তবে বিদায় নেওয়ার আগে আমরা একটি ভ্রান্ত ধারণা সম্পর্কে আপনাদেরকে অবগত করে যাচ্ছি এখানেই। অনেকেই এমন ধারণা পোষণ করেন যে অনির্দিষ্ট সময়ের জন্য অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন পাওয়া যায়, কিংবা একবার অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন পেয়ে গেলে আসামি জামিন নিয়ে আর কোনো শঙ্কা থাকে না, কিংবা হাইকোর্ট বিভাগ অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর করলে অন্য কোনো অধস্তন আদালত আসামি জামিন বাতিল করতে পারে না। কিন্তু না প্রিয় দর্শক, মাননীয় আপিল বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক যেহেতু অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন মঞ্জুর করা হয় সর্বোচ্চ 8 সপ্তাহের জন্য, সেহেতু এই 8 সপ্তাহ শেষে আসামিকে কিন্তু আবার সারেন্ডার বা আত্মসমর্পণ করতে হয় ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কিংবা ট্রাইব্যুনালের নিকট। কেননা আগাম জামিনের আদেশে হাইকোর্ট বিভাগ উক্ত মেয়াদ শেষে আসামিকে সংশ্লিষ্ট অধস্তন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ প্রদান করে থাকেন। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কিংবা ট্রাইব্যুনাল সিআরপিসির 496 ও 497 ধারার বিধান অনুসরণপূর্বকই আসামির জামিনের আবেদনটি স্বতন্ত্র ও স্বাধীনভাবে নিষ্পত্তি করে থাকে এবং এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ থেকে লব্ধ অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিনের বিষয়টি অধস্তন আদালতের উপর কোনো প্রকার প্রভাব বিস্তার করে না। এমনকি হাইকোর্ট বিভাগ আগাম জামিন মঞ্জুরের আদেশে অধস্তন আদালতকে এই বিষয়ে কোনো প্রকার নির্দেশনাও দিতে পারেন না, যার ফলস্বরূপ অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন লাভের বিষয়টি কেবল মানসিক প্রশান্তি লাভের বিষয় ব্যতীত কার্যত কোনো ফল বয়ে আনে না আসামির অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হচ্ছে ফৌজদারি মামলায় অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন বিষয়ক আমাদের বিস্তারিত পরিবেশনা। আমরা আশা করি এই এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.